ভোগলে এনটি। আচ্ছা, আমি ওটা জিজ্ঞেস করছি। ঠিক আছে, ইয়ে করো, মাইকটা মিউট করো, আমি বলে দিচ্ছি কিছু কথা। কি বলতে গেলাম, পুরোনো লেকচার গুলো দেখবে ইউটিউবে রয়েছে। যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেছে তার অ্যাবাউটে যাবে, ওখানে আবার ইউটিউব চ্যানেল আছে। প্লে লিস্ট দেখে নেবে, দেখবে এই যে থার্ড সেমিস্টার মেজারমেন্ট বলে যে প্লে লিস্ট আছে, ওগুলো প্রথম থেকে যতটা যা দেখার আস্তে আস্তে দেখে নেবে, তাহলে অ্যাটেন্ডেন্স দেওয়া হবে, কমেন্টে দেখবে তোমার বন্ধুর অ্যাটেন্ডেন্স পেয়েছে, তোমার অ্যাটেন্ডেন্স পেয়েছে, তাহলে হবে। ঠিক আছে। আচ্ছা, গতকালকে বলেছিলাম ম্যাক্সওয়েল ব্রিজ বলেছিলাম, এবং দেখেছিলাম যে ম্যাক্সওয়েল ব্রিজ দিয়ে কিভাবে আমার ইন্ডাকটেন্সটা মেজারমেন্ট করা হচ্ছে। মোর ওভার কালকে যেটা বলেছি ওটা অ্যাকচুয়ালি ম্যাক্সওয়েলের ইন্ডাকটেন্স ব্রিজ। যেখানে দেখো, ইন্ডাকটেন্স ব্রিজ যেখানে হচ্ছে কি, আমার ফার্স্ট আর্মে ওখানে একটা ইন্ডাক্টর ছিল, সেকেন্ড আর্মে ওখানেও একটা ইন্ডাক্টর ছিল, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, আর এখানে দুটো রেজিস্ট্যান্স ছিল। এই তো কালকে যেটা বলেছি ম্যাক্সওয়েলের ইন্ডাকটেন্স ব্রিজ। এবং সেখানেও একটা আমরা ইকুয়েশন পেয়েছি, এবং ইকুয়েশন পেয়ে দেখেছিলাম যে তোমার এইখানে যে এল এল যেটা এল এক্স যেটা বার করতে যাচ্ছি, এখানে যেটা এল লিখেছি, সেই এল এক্স এর ভ্যালু হচ্ছে R3/R4 ইন্টু তোমার এল। এরকম একটা ইকুয়েশন আমরা দেখেছিলাম। শুধু তাই নয়, দেখেছিলাম যে এইখানে কোনো ওমেগা টার্ম নেই, অর্থাৎ তুমি এইটার অ্যাক্রসে যাই ফ্রিকোয়েন্সি সাপ্লাই দাও তাই থাকবে। এইটাই একটা মেজারমেন্টের বড় সুবিধা। কিন্তু ম্যাক্সওয়েলের ইন্ডাকটেন্স ব্রিজের একটা ছোট প্রবলেম ছিল। প্রবলেমটা হচ্ছে যে এইখানে কিন্তু খুব ওয়াইড রেঞ্জে তুমি মেজারমেন্ট করতে পারো না। ব্যাপারটা হচ্ছে এরকম যে ওয়াইড রেঞ্জের অ্যাকচুয়ালি দেখো এখানে কি হবে, ধরো তুমি এটা কোন অ্যামাউন্টের সেটা তুমি জানো না, অর্থাৎ প্রচন্ড হাই রেঞ্জে তুমি মেজারমেন্ট করতে পারো না। তুমি যদি অ্যাবাভ 1000 হেনরির উপর, মানে তোমার 100 হেনরির উপর চলে যাও, তখন তুমি হয়তো মেজারমেন্ট করতে পারছো না। সেই ওয়াইড রেঞ্জের কেন পাচ্ছ না, তার কারণটা তুমি ওয়াইড রেঞ্জের এইটা পাচ্ছ না। দেখো যেরকম এটা ভ্যারি করবে, তুমি তো R3 আর R4 কে তো ভ্যারি করাচ্ছ না, কিন্তু তুমি যেটা ভ্যারি করাচ্ছ কি, না এইটা ভ্যারি করাচ্ছ, এই যে এল, এইটা ভ্যারি করাচ্ছ, এইটাকে ভ্যারি করিয়ে করিয়ে অ্যাডজাস্ট করতে চাইছো। তারপর ফাইনালি ক্যালকুলেশন করে বলছো, মানে এইটাকে ভ্যারিয়ে তুমি নাল পয়েন্টে আনতে চাইছো। দেন তুমি ক্যালকুলেশন করে বলছো R3/R4 ইন্টু এল হচ্ছে আমার আননোন ইন্ডাকটেন্সের ভ্যালু। যদি এটার কি রেঞ্জ হবে তুমি জানো না, কারেসপন্ডিং দেখো এটাও তোমাকে বিভিন্ন ভেরিয়েবল রেঞ্জে লাগাতে হবে। মুশকিলটা হচ্ছে যে এইটা খুব বেশি ভেরিয়েবল রেঞ্জে পাওয়া যায় না। তখন ম্যাক্সওয়েল কি বললেন, যে এই ব্রিজটাকে একটু মডিফাই করো। সেটা নাম হচ্ছে, যেটা আজকে পড়াবো, ম্যাক্সওয়েলের ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স ব্রিজ। ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স ব্রিজ সেটা কিরকম? আর সেটা হচ্ছে আমি যেটা গতকালকে ছবি দেখাচ্ছিলাম, যে R4 এর এক পাশে একটা ক্যাপাসিটর লাগানো, আর এইটাকে তুলে দিয়েছে। অর্থাৎ ছবিটা হচ্ছে এরকম, আমি ডান দিকে ছবিটা আছে। স্যার ম্যাক্সওয়েল মানে ইন্ডাকশন ব্রিজ থেকে যদি স্যার নিউমেরিক্যাল দেয় তা আগে প্রথমে সূত্রটা ড্রাইভ করব, নিয়ে সলভ করব, না জাস্ট সূত্রটা বসিয়ে দেবো? ডাইরেক্ট সূত্র বসিয়ে একদম অ্যান্সার করবে। ঠিক আছে। নিউমেরিক্যাল দিলে কোনো ডেরিভেশন ব্যাপার নেই। তুমি যখন ম্যাক্সওয়েল ব্রিজ লিখতে যাবে তখন তুমি ওটা লিখবে। ঠিক আছে। ম্যাক্সওয়েল ইন্ডাকটেন্স ক্যাপাসিট্যান্স ব্রিজ তাহলে এরকম জিনিস দাঁড়াচ্ছে। এইটা তোমার আননোন ইন্ডাকটেন্স, যেটা মেজারমেন্ট করবে, এটা R1। R2টা একাই R2 আছে, আর এখানে আর কিচ্ছু লাগানো হয়নি। এখানে যেরকম R3 ছিল R3 আছে, এখানে যেরকম R4 ছিল R4ই আছে, কিন্তু ওর এক পাশে একটা ক্যাপাসিটার লাগানো হয়েছে। এইটা শুধু পার্থক্য ইন্ডাকটেন্স ক্যাপাসিট্যান্স ব্রিজ। দিস ইজ ইউর আননোন রেজিস্ট্যান্স Lx, which you have to find out. This is your capacitance C, R1, then R2, then R3, and this is R4. Here is your null point detected galvanometer, and you are providing your supply X supply here. তো এইটা হচ্ছে ইন্ডাকটেন্স ক্যাপাসিট্যান্স ব্রিজ। কি করা হয়েছে না, একটা ক্যাপাসিটরকে আলফার অ্যাক্রসে লাগানো হয়েছে, এবং সেটা অবশ্যই কিন্তু একটা ভ্যারিয়েবল ক্যাপাসিটর। অর্থাৎ এর ক্যাপাসিটিটা তুমি ভ্যারি করতে পারো। এবং ভ্যারিয়েবল ক্যাপাসিটর কি তোমরা কেউ দেখেছো কখনো? ব্যাপারটা হচ্ছে তোমরা দেখেছো, কিন্তু সেটা জানতে না যে ওটা ভ্যারিয়েবল ক্যাপাসিটর। সেটা হচ্ছে রেডিও, পুরোনো দিনে যে রেডিওটা কি জানো না, যেটা টিউনিং নব ছিল, ভলিউম যেটা ওটা বলছি না, যেটা টিউনিং নব।
অর্থাৎ বিভিন্ন চ্যানেল সিলেকশনের জন্য যে স্যার আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না। না স্যার, ওটা রোটেট করলে দেখা যাবে স্যার স্ক্রিনটা। এই রোটেট করে নাও তাহলে, ওকে ওটা রোটেট করে নাও, দেখো। আচ্ছা এটা ঠিক আছে, আশা করি ওটা যে ওটা ইয়ে করে নাও, রোটেট করে নাও তাহলে। আচ্ছা, কি বলতে গেলাম? হুম, ভ্যারিয়েবল ক্যাপাসিটর তোমরা হয়তো কম বেশি সবাই দেখেছো, কিন্তু জানতে না যেটা ভ্যারিয়েবল ক্যাপাসিটর। সেটা হচ্ছে রেডিওতে, পুরোনো দিনের যে রেডিও, হ্যাঁ রেডিও, এইখানে ধরো স্পিকার থাকতো, এখানে একটা চ্যানেল, একটা টিউনিং এর একটা স্কেল থাকতো, আর এখানে দুটো ইয়ে থাকতো, একটা ছোট তোমার ভলিউম অন অফ, আর একটা হচ্ছে টিউনিং। এইটা ঘুরিয়ে ঘুরিয়ে এই কাঁটাটাকে উপর নিচে তুলতে, মনে আছে? এইটা হচ্ছে ভ্যারিয়েবল ক্যাপাসিট্যান্স, মানে ক্যাপাসিট্যান্স ভ্যারি করা যায়। কিন্তু এখানে আমরা একটা এমন ভ্যারিয়েবল ক্যাপাসিট্যান্স লাগাবো যেখানে আমি ভ্যারি করার সময় কিন্তু দেখতে পাবো যে হ্যাঁ আমি ভ্যারি করে এতটা সেট করলাম, সেটা কিন্তু আমরা দেখতে পাবো। এখানে আমরা সেটা দেখতে পাই না, যে আমি কত ক্যাপাসিট্যান্স সেট করছি দেখতে পাই না। তোমাকে এমন ভ্যারিয়েবল ক্যাপাসিট্যান্স লাগাতে হবে যেহেতু কত ফ্যারাড বা কত মাইক্রোফ্যারাড বা কত কি ভ্যালু, সেটা তুমি যেন দেখতে পাও, সেরকম একটা ভ্যারিয়েবল ক্যাপাসিট্যান্স এখানে লাগানো হয়। এই মেথডে তোমার এটা মেজারমেন্ট হবে। এবার যা হয় খুব ইজি ব্যাপার। নাল তোমাকে সাপ্লাই দেবে, সাপ্লাই দিয়ে এবার এই ক্যাপাসিটারকে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাডজাস্ট ফাইন অ্যাডজাস্ট করে তোমাকে এটাকে নাল ডিটেকশন করতে হবে, নাল পয়েন্টটা সেট করতে হবে। যে নাল পয়েন্টটা সেট করলে তখন আমাদের বাকিটা জানাই হয়ে গেল। এই দিকের ইম্পিডেন্স যদি আমরা বলি Z1, এদিকে যদি বলি Z2, এদিকে যদি বলি Z3, আর এইটা টোটালটা যদি বলি Z4, আমার এখানে দেখো Z1 ইকুয়াল টু কি লিখবো, R1 প্লাস জে ওমেগা এল এক্স, যেটা আমি ফাইন্ড আউট করছি। আপত্তি নেই কারো? Z2টা তো R2 দেখতেই পাচ্ছ, Z3টা R3 দেখতে পাচ্ছ, Z4টা দেখি কি হবে। Z4টা দেখো বেসিক্যালি R4 প্যারালাল উইথ ক্যাপাসিটি, মানে 1/j ওমেগা সি। একটা সি এর ইম্পিডেন্স হচ্ছে 1/j ওমেগা সি, তার সাথে প্যারালাল হচ্ছে R4। তার মানে এটা তোমার করলে দাঁড়াচ্ছে, দুটো রেজিস্ট্যান্স প্যারালাল হলে যেটা হয়, নিচে হচ্ছে দুটো গুণ, উপরে হচ্ছে সরি উপরে দুটো গুণ, নিচে দুটো যোগ, অর্থাৎ R4 প্লাস 1/j ওমেগা সি, উপরটা হচ্ছে দেখো R4 ইন্টু 1/j ওমেগা সি, তাই না? দুটো গুণ বাই দুটো যোগ, তাহলে উপরটা আমার দাঁড়াচ্ছে দেখো R4/j ওমেগা সি, নিচেটা দাঁড়াচ্ছে j ওমেগা সি, এটা দাঁড়াচ্ছে তোমার 1 প্লাস j ওমেগা সি R4। কারো আপত্তি নেই আশা করি, এগুলো কাটবে, আমরা তোমার আলটিমেটলি জানাবে এটা R4/1 প্লাস j ওমেগা সি R4। ঠিক আছে, দিস ইজ ইওর Z4। এবার ব্যালেন্স কন্ডিশনে যা হয় আমরা সব ভালো করেই জানি, Z1/Z2 ইকুয়াল টু ইওর হ্যাঁ Z1/Z2 ইকুয়াল টু Z3/Z4। এবার জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দাও ফটাফট। এখানে জায়গা নিয়ে আমি জায়গাটা একটু মুছছি। বাপরে হাঁচি। আচ্ছা এক কাজ করবে তো, মৃত্যুঞ্জয় বাউরি, তন্ময় জানা, আর হচ্ছে সঞ্জু বাউরি, একটা বোধ আছে নিচে। আমি গ্রুপে লিখে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেছি, তোমরা তোমাদের ইমেল অ্যাড্রেস, আর অর্থাৎ যেখান থেকে গুগল মিট জয়েন করছো সেই ইমেল অ্যাড্রেস একটু আমাকে হোয়াটসঅ্যাপে ওই গ্রুপটাই লিখে দেবে, আমি ওগুলোকে অ্যাড করে দেবো, যাতে তোমাদের ম্যানুয়ালি জয়েন না করা হয়, অটোমেটিক জয়েন করা নেই ওটা। তো দেখো Z1/Z2 Z3/Z4 আমরা বসাচ্ছি। Z1 এর জায়গায় আমরা লিখছি R1 প্লাস j ওমেগা এল এক্স, Z2 এর জায়গায় কি লিখবো R2, Z3 জায়গায় লিখছি R3, আর এই জায়গায় লিখছি R4/1 প্লাস j ওমেগা সি R4। ঠিক আছে, এটা থেকে আমরা এটা পেলাম। ইজি জিনিস, কিছু নেই, একদম ইজি। এখান থেকে কালকের মতোই করবো, কালকে যেমন মনে আছে ইমাজিনারি গুলো একদিকে করে নিয়েছিলাম, রিয়েল গুলো একদিকে করে নিয়েছিলাম, দিয়ে ওরকম ডাইরেক্ট লিখে দিয়েছিলাম, এটাও তাই করবো।
আগে একটু ইকুয়েশনটা দেখো নাড়িয়ে চাড়িয়ে নেওয়া যাক। এটাকে উপরে তুলে দিই আর এটাকে উপরে গুণ করে দিই। তার মানে দাঁড়াচ্ছে আর ওয়ান আর এটাকে এখানে গুণ করে দিই। এইটাকে এখানে গুণ করে দিচ্ছি, হ্যাঁ, আর4টাকে এখানে গুণ করে দিচ্ছি। আর4 প্লাস জে ওমেগা এল এক্স আর4 ইকুয়াল টু এইটা এইটা আর এইটা গুণ হয়ে যাবে। দেখো আর2 আর3 ইন্টু 1 প্লাস এটা উপরে দিয়ে উঠে যায় 1 প্লাস জে ওমেগা সি আর4। তার মানে দাঁড়াচ্ছে তোমার আর1 আর4 প্লাস জে ওমেগা এল এক্স আর4 ইকুয়াল টু এটা দাঁড়াচ্ছে আর2 আর3 প্লাস জে ওমেগা সি আর2 আর3 আর4। তাহলে আমরা রিয়েল গুলোকে একদিকে করে নেবো। দেখো এটার সাথে এটা সমান, আর ইমাজিনারি টার্ম এইটার সাথে দেখো এইটা সমান। রিয়েল গুলোকে একদিকে ভাবলাম, ইমাজিনারি গুলো একদিকে ভাবলাম, কালকের মতোই। রিয়েল গুলোকে যদি একদিকে ভাবি তাহলে সে আগের ইকুয়েশনটাই পাচ্ছি। দেখো আর1/আর2 ইকুয়াল টু আর3/আর4। এই যে এটা থেকে পেয়ে গেলাম। এদেরকে যদি আমি এক কাছে করি তাহলে কি পাবো না, দেখো জে ওমেগা ভাগিয়ে দিচ্ছি, এখানে রাখছি এল এক্স আর4 ইকুয়াল টু এখানে থাকছে শুধুমাত্র সি আর2 আর3 আর4। আর4 দু সাইডে কেটে দিলাম আমি। তো দাঁড়াচ্ছে আমার এল এক্স এর ভ্যালু দাঁড়াচ্ছে আর2 আর3 ইন্টু সি। এটা হচ্ছে আমার ইন্ডাকটেন্সের ভ্যালু যেটা আমি মেজারমেন্ট করতে চাইছি। এখানে কোয়ালিটি ফ্যাক্টর বলে একটা টার্ম আছে, তোমরা বুঝতে পড়েছিল নিশ্চয়ই। আর কিছু যে কোয়ালিটি ফ্যাক্টর বলে টার্ম পড়েছো, যেটা ওমেগা L/R যেটাকে আমরা বলি, ওটাও বার করবো। ওটা কিছু না, দেখো যে কোনো একটা সিস্টেমে এল আছে আর আছে, মানে কোয়ালিটি ফ্যাক্টর আমাকে যদি অঙ্কে বার করতে দেয় সিম্পলি ওমেগা L/X অর্থাৎ বাই R1, অর্থাৎ এই সার্কিটটার কোয়ালিটি ফ্যাক্টর ওমেগা L/X/R1 করে দেবে, ব্যাস মিটে গেল। ঠিক আছে, তো এই হচ্ছে আমার ম্যাক্সওয়েলের ইন্ডাকট্যান্স ক্যাপাসিট্যান্স। খুব সোজা জিনিস, কিছুই নেই একদম। বলো দাঁড়াও, না বলো ডি ফ্যাক্টর এক সেকেন্ড। কি বলছি শুনতে পারো না, বলো। ডি ফ্যাক্টর ডিসিপেশন ফ্যাক্টর। ডিসিপেশন কোয়ালিটি ফ্যাক্টর তো বলে এটাকে। হ্যালো ওমেগা L/R কোয়ালিটি ফ্যাক্টর বলতো, ডিসিপেশন ফ্যাক্টর বলে। খেয়াল করছে না। হ্যালো হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। হ্যালো, আমি বলছি এটাকে ওমেগা L/R আর একটা ফ্যাক্টর দেখলাম স্যার ডিসিপেশন, মানেটা কি? একটা ফ্যাক্টর থেকে ডিসিপেশন ফ্যাক্টর কোথায় দেখবো? আর একটা ফ্যাক্টর, একটা কোয়ালিটি ফ্যাক্টর হলো, আর একটা ফ্যাক্টর হচ্ছে ডিসিপেশন ফ্যাক্টর বা ডি ফ্যাক্টর। ওটার মানেটা ডিসিপেশন ফ্যাক্টর তাহলে আমি দেখে বলতে হবে। ডিসিপেশন ফ্যাক্টর আমি দেখিনি, আমি তাহলে দেখে বলবো। ঠিক আছে, কালকে মনে করি আমি দেখে বলবো। মানে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে একটা পিং করে দিও, তাহলে আমি দেখে রাখবো, আমি তাহলে দেখে বলবো। কি জিনিস আমার এখন খেয়াল আসছে না, বা আমি হয়তো আগে দেখেছি খেয়াল আসছে না। তো তোমার এই হচ্ছে জাস্ট এই দুটো মনে রাখবে। ম্যাক্সওয়েল ইন্ডাকট্যান্স ক্যাপাসিট্যান্স দিক থেকে যে এরকম একটা অঙ্ক দেয়, সেটা অঙ্ক বলছি। অঙ্কটা দেখো, অঙ্কটা আমি লিখে দিই তাহলে ভালো হবে। আচ্ছা, এটা মোটামুটি সবাই দেখে নিয়েছি, তাহলে স্ক্রিনশট নিতে বলো একটা। অঙ্ক যেরকম একটা অঙ্ক হয় আর কি, কিছু না, এইসব ফর্মুলা দিয়ে অঙ্ক দিই একটা। অপরটা মুছছি, হ্যাঁ। স্যার কিছু বললেন? বলছি একটা ম্যাথ অঙ্ক দিচ্ছি, অঙ্কটা মানে যেরকম অঙ্ক হয় আর কি। হ্যালো স্যার লিখেছে, হ্যাঁ বলো বলো, শুনতে পাচ্ছি, বলো। কি হচ্ছে আজকে? আমি লিভ হয়ে গেছিলাম, কিছু বললেন সেটাই জিজ্ঞাসা করছিলাম। আপনি লেট হয়ে গেছে না, কিছু বলিনি। আমি বললাম যে এই হচ্ছে ব্যাপার, আর এর সাথে কিরকম অঙ্ক হয় একটা অঙ্ক দিচ্ছি।
ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর একজন তুমি জিজ্ঞেস নাকি এটা জিজ্ঞেস করলো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আমি বললাম দেখে বলবো। আচ্ছা, তো এইটা হচ্ছে তোমার এই নিচের ফর্মুলা গুলো। ম্যাথমেটিক্স একটা দেখো এরকম টাইপের একটা ম্যাথমেটিক্স হয়। এটা হলো বলছে ইন ম্যাক্সওয়েল ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স ব্রিজ the values are R1 না R2 এর ভ্যালু বলে দিয়েছে R2 ও না সরি R1 বলেছে R1 300 R2 700 R2 1500 R1 ইকুয়াল টু 300 ওহম R2 ইকুয়াল টু বলেছে 700 ওহম আর R3 বলেছে তোমার 1500 ওহম। অঙ্কটা টুকে নাও আমার সাথে। আর বলেছে C4 ইকুয়াল টু 0.8 মাইক্রোফ্যারাড C4 ইকুয়াল টু 0.8 মাইক্রোফ্যারাড আর বলেছে ও আচ্ছা আচ্ছা ওগুলো একটু ভুল বলা আছে, এগুলো একটু ভুল বলা আছে, এটা R2 বলা আছে, এটা R3 বলা আছে, এটা R4 বলা আছে। C4 বলা আছে ফাইন্ড R1 L এর ভ্যালু আর কোয়ালিটি ফ্যাক্টর এবার করতে বলেছে। ঠিক আছে, সোজা অঙ্ক কিচ্ছু নেই, এই তিনটে ফর্মুলা থেকে তিনটে হয়ে যাবে, একদম ইজি অঙ্ক হয় এখান থেকে। মানে তোমাদের প্রত্যেকটা ব্রিজের সাথে একটা করে অঙ্ক আছে। হুইটস্টোন ব্রিজে R1 বাই R2 ইকুয়াল টু R3 বাই R4 কিছুই ছিল না, আমি ওই জন্য আমাদের অঙ্ক কিছু দেখাইনি। এটাও এমন কিছুই নাই, বড় ছিল এই মাইক্রো ফ্যারাডের জায়গাটা একটু একটু ভুল হতে পারে, বা 10⁻⁶ টাকে একটু ই করতে হবে, 0.8 লিখে দিলে হবে না, বাস ওইটার জন্যই করানো, আর আর সেরকম কিছু নেই। ঠিক আছে, তো তো কিছুই নেই বুঝতে পারছো। R1 বার করবে এই ফর্মুলা থেকে, R3 R2 বাই R4, R2 R4 মানে তোমার 300 ইন্টু 700 বাই R4 হচ্ছে 1500, এটা করলে দাঁড়াচ্ছে 3 7 21 বাই 15। একশো চল্লিশ ওহম কত হয়েছে? 140 ওহম। হ্যাঁ ঠিক আছে। আর এল বার করতে দিয়েছে সোজা 300 ইন্টু 700 ইন্টু সি এর ভ্যালু কত বলেছে মাথায় রাখবে 0.8 মাইক্রো, ভুল যেন না হয়, মাইক্রো। ঠিক আছে, তাহলে এটা এই এই মাইক্রো টার্মটা কি করে করবো, দেখো এখানে আছে 1 2 3 4, ঠিক আছে, আর এই 8-এর এই দশমিকটাকেও নিয়ে নিচ্ছি আমি, এটাকেও তুলে নিচ্ছি, অর্থাৎ আমি এখান থেকে করছি 3 ইন্টু 7 ইন্টু 8 করে দিলাম। 0.168 হেনরি। আজকে আমি বলেছি যে এই ধরনের অঙ্ক ক্ষেত্রে এতটা তুমি ক্যালকুলেটর নাও করো, আমি বলেছি কিন্তু তুমি করতে যাও। তারপর 1 2 3 4 আর এই 5, ঠিক আছে, 7 3 21 8 কত হলো তোমার বলতে বললে ওটা? 0.18। 0.16, হ্যাঁ 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 ওটাই হচ্ছে, মানে 168 মিলি হেনরি। ব্যাস, ঠিক আছে। ও হো আমি আরেকটা টার্ম বলিনি, আরেকটা আমি বলিনি, এখানে একটা ইয়ে ছিল, ফ্রিকোয়েন্সি ছিল, ফ্রিকোয়েন্সিটা বলা ছিল 1100 হার্জ, এটা বলতে ভুলে গেছিলাম। অঙ্কের উপর একটু লিখে নাও, ফ্রিকোয়েন্সিটা 11 হার্জ বলা ছিল, এই সাপ্লাই ফ্রিকোয়েন্সি। এল বার করতে গিয়ে দেখো সাপ্লাই ফ্রিকোয়েন্সি লাগে না, কিন্তু কোয়ালিটি ফ্যাক্টর বার করতে গিয়ে তোমার এখানে ওমেগা আছে, এখানে কিন্তু তোমার ফ্রিকোয়েন্সিটা কাজে লাগবে। ঠিক আছে, সবাই করে নিয়েছো এটা ইজি। আর আছে তোমার এখানে ওই কিউ ফ্যাক্টর বার করতে দিয়েছে,
ওমেগা এল বাই আর, তার মানে তোমার হচ্ছে আর ওয়ান আছে, হ্যাঁ, তার মানে হচ্ছে তোমার ওমেগার ভেতরে আমি লিখবো 2 পাই এফ এল বাই আর ওয়ান, তার মানে হচ্ছে তোমার 2 পাই, এফ এর জায়গায় লিখবো 1100 হার্জ, আর এল এর জায়গায় তো এলটা বার বেরিয়েছে 0.168 হেনরি, মানে মিলি হেনরি এটা, আর আর ওয়ান হচ্ছে কত বেরোলো 140। দেখো এটা করে কত আসছে, যা আসবে সেটাই। 23 হ্যাঁ হ্যাঁ 8.3 8.3, ওটাই আনসার, এটা ইউনিটলেস ওহম বাই ওহম। তো এই হচ্ছে তোমার ম্যাক্সওয়েলের বীজ থেকে এই ধরনের অঙ্ক আসছে। মাথায় খুব সাবধানে খেয়াল করো, ক্যাপাসিট্যান্স কিন্তু মাইক্রোতে থাকবে, যদি ক্যাপাসিট্যান্স দেওয়া থাকে মাইক্রোতে থাকবে, আর যদি ইন্ডাকট্যান্স দেওয়া থাকে অনেকটা মিলি হেনরিতে থাকতে পারে, তাহলে অ্যাকর্ডিংলি 10⁻³ বা 10⁻³ সেই লোকটা কিন্তু গুণ করে দেবে, ঠিক আছে? এটা শুধু মাথায় রাখবে, আর কিছু মাথা রাখা দরকার নেই, ইজি আর করে দেবো, কিছু নেই। সবার হয়ে যাচ্ছে, হয়তো আমি 2 মিনিট ওয়েট করছি, সবার হয়ে গেলে আমি স্যার হ্যাঁ বলো। স্যার বলছি 2 পাই এফ এলটা কি করে এলো? ওমেগা, কেন বাবা ভুলে গেলে? ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ না? না স্যার, এর আগের ক্লাসে তো করা হয়নি। এই এইটার জন্য আগের ক্লাস করা দরকার পড়ে না বাবা, তুমি এটা ফার্স্ট ইয়ারে পড়োনি ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ? এটার জন্য আগের ক্লাসে দরকার পড়ে আমাকে বলো। ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ তোমার ছোটবেলায় ক্লাস 12 এ পড়েছো, ক্লাস 12 এর জিনিস এটা। হ্যাঁ তাহলে ঠিক আছে, আমি এই সাইডটা মুছছি, এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা একটু আলোচনা করে দিচ্ছি, তাহলে মোটামুটি এটা শেষ। ওয়াইন ব্রিজ কি নেক্সট কি আছে না, কি ওয়াইন ব্রিজ নাকি একটা আছে, ক্যাপাসিট্যান্স মেজারমেন্ট, ওটা আজকে আর স্টার্ট করবো না, ওটা আমি পরে দিয়ে করবো। আমি এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ মোটামুটি বলে দিচ্ছি, একটু তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি, আজকে বেরিয়ে যাবো আমি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ম্যাক্সওয়েলের অ্যাডভান্টেজ কি কি? একটা ম্যাক্সওয়েল ব্রিজের একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে, সব থেকে বড় যে অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে তুমি যখন দেখো মেজারমেন্ট করছো, তুমি কি ফ্রিকোয়েন্সি সাপ্লাই, ওই তলায় ছবিটা ছিল, সাপ্লাই ফ্রিকোয়েন্সি কত দিচ্ছে দেখো, তার উপর কিন্তু এল এর ভ্যালু ডিপেন্ড করছে না। এল এর ভ্যালুটা হচ্ছে তোমার 82836 সি, যদি তুমি ক্যাপাসিট্যান্স মেথডে করো। আর যদি কালকের মেথডে করো, তাহলে কিন্তু দেখো ছিল এল এর ভ্যালু ছিল তোমার 8 3/r4 ইন্টু ছিল এল, মানে ওই নিচে যে এলটা দিয়েছিলে। অর্থাৎ শুধু ইন্ডাকটেন্স যদি মেথডে করো, সেটা হচ্ছে ফর্মুলা এটা। যদি তোমার শুধু ইয়ে মেথডে করো, মানে ইন্ডাকটেন্স ক্যাপাসিট্যান্স ব্রিজ মেথডে করো, তাহলে ভ্যালু হচ্ছে এইটা। খেয়াল করে দেখো, আমার যেটা বলার বক্তব্য, দুটোর কোনটাতে দেখো ওমেগা টার্ম নেই, মানে পুরো ফ্রিকোয়েন্সি ইন্ডিপেন্ডেন্ট। সব থেকে এটা অ্যাডভান্টেজ, যে ফ্রিকোয়েন্সি ইন্ডিপেন্ডেন্ট। আমরা আগেই একটা, প্রথম কথা হচ্ছে আমাকে যখন বলা হবে যে আচ্ছা একটা, এটা একটা ইন্ডাক্টর আছে, এই ইন্ডাক্টরটা কতটা কতটা ওহম, মানে কতটা রিঅ্যাকট্যান্স প্রোভাইড করবে, তাহলে আমি প্রথমে এটা রিঅ্যাকট্যান্স মানে আমি বুঝে নিই যে ওমেগা এল, মানে 2 পাই এফ এল, যেখানে কিনা এটা এফ এর উপর ডিপেন্ডেবল থাকে। আমি তো বার করছি এল, তো আমার স্বাভাবিকভাবে মনে হওয়ার কথা যে আমি যখন ব্রিজে একটা ইন্ডাক্টর লাগাচ্ছি, হুম, ধরো এরকম একটা লাগাচ্ছি, তাহলে এইখানে আমি কি পরিমাণ সাপ্লাই দেবো, তার ওমেগার উপর এই ওমেগাটা না ডিপেন্ড করে যায়। মানে মানে ইকুয়েশন যখন বার করবো, এটার উপর যেন এটা ডিপেন্ড করে যায়। তো দেখলাম হ্যাঁ, এটা একটা বড় অ্যাডভান্টেজ, এখানেও কোথাও ওমেগা টার্ম নেই, এখানেও কোথাও ওমেগা টার্ম নেই। অর্থাৎ ফার্স্ট প্রত্যেকে বড় হচ্ছে যে ফ্রিকোয়েন্সি ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তাই বলে তুমি যদি এখানে ডিসি প্রোভাইড করো, তাহলে কিন্তু হবে না, ব্রিজটা কাজ করবে না। তোমাকে একটা মিডিয়াম রেঞ্জ, যেমন এখানে একটা দেখো দিয়েছে 1100 হার্জ, মানে 1 কিলো হার্জ রেঞ্জে তোমাকে একটা এসি সাপ্লাই কিন্তু এখানটায় দিতে হবে। খুব কম হলেও হবে না, খুব বেশি হলেও হবে না, স্টিল কিন্তু তোমাকে 1 কিলো হার্জ রেঞ্জে দিতে হবে। হ্যাঁ, যেটা দেবে তার উপর অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট, মানে ডিপেন্ডেন্ট হবে না। তুমি 1 কিলো হার্জ দিয়ে যা রিডিং পাবে, এখানে 2 কিলো হার্জ দিয়েও সেম রিডিং পাবে, একটু হয়তো মাইনর খুব অল্প চেঞ্জ হতে পারে, সেটা নেগলিজিবল। অর্থাৎ এটা হয়ে গেল ফ্রিকোয়েন্সি ইন্ডিপেন্ডেন্ট, সব থেকে বড় মেথড এটা। আরেকটা কিন্তু কিছু জিজ্ঞাসা করি। আর হ্যাঁ বলছি, তোমাকে যদি মানে ম্যাক্সওয়েল ব্রিজ ছাড়া তোমাকে যদি অন্য কোনো মেথডে যদি বার করতে হয় না,
তখন তোমার কি করতে হবে বলো জানো? তখন তোমার হাজার ঘন্টা ঝামেলা আসবে। এটা কি না, যেটা মাপছো, যে ইন্ডাকটেন্সটা মাপছো আর কি, তার তার সঙ্গে ধরো তুমি রেজিস্ট্যান্স লাগালে, দিয়ে এখানে একটা তুমি অ্যামমিটার লাগালে, দেন তুমি একটা ভোল্টেজ সাপ্লাই থেকে দিলে, এরকম একটা সার্কিট তুমি বানালে। সেই সার্কিটের ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ দেখো, তার ভিতর দিয়ে কারেন্ট দেখো, তারপর সেটা সেই মানে এখানে ভোল্টেজ বাই কারেন্টের রিডিং করলে তুমি পাবে হচ্ছে ওমেগা এল। তাও পুরোপুরি ওমেগা এল, মানে এর অ্যাক্রসে ওমেগা এলটা পাবে, সেটা মানে এটা এইখানে যে অ্যাম্পিয়ারটা পাবে সব আর কি এতে নিতে হবে। এই এত কিছু ভাগটা করতে পারছো, এখানে এল এর ভ্যালুটা হচ্ছে তোমার ভি বাই আই ইন্টু এল, এইরকম দাঁড়াবে। সরি, ভাই ইন্টু আই ইন্টু ওমেগা, এরকম দাঁড়াবে। মানে তুমি যদি নর্মাল ইন্ডাক্টেন্স বার করতে গিয়ে তুমি ভাবো যে আমি ভোল্টমিটার অ্যাম্পিয়ার মেথডে করবো, সেভাবেও বার করতে পারবে, কিন্তু সেটা হয়ে যাবে দেখো ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট। অর্থাৎ সেখানে কি পরিমাণ তুমি ওমেগা দিচ্ছ এই সাপ্লাইটা, তার উপরও কিন্তু তোমার ইন্ডাক্টেন্স ডিপেন্ড করে যাবে। কিন্তু এই মেথডে করলে দেখো ফ্রিকোয়েন্সি ইন্ডিপেন্ডেন্ট মেথড। ঠিক আছে। আচ্ছা, আর কেউ কোনো অ্যাডভান্টেজ বলতে পারবে? আমি বলেছি অলরেডি এটা একটু আগে। আর একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে ওয়াইড রেঞ্জ। ম্যাক্সওয়েলের ইন্ডাকটেন্স ব্রিজ মেথডে যতটা রেঞ্জে পাওয়া যায় তার উপর থেকে, তারপরে তুমি যদি আরো বড় চাও তাহলে তোমাকে ম্যাক্সওয়েলের ইন্ডাকটেন্স ক্যাপাসিট্যান্স ব্রিজ ইউজ করতে হবে। এইটা ইউজ করলে তোমার একদম পুরো একদম ওয়াইড রেঞ্জের ইন্ডাকটেন্স তুমি মেজারমেন্ট করতে পারবে। ঠিক আছে। থার্ড হচ্ছে লেস পাওয়ার কনজাম্পশন। এখানে অনেক তোমার মানে ধরো আমি রেজিস্ট্যান্স মেজার করতে গিয়ে বাই করতে গিয়ে প্রতিবার এই যে আগের মেথডটাও দেখালাম, ভোল্টমিটার অ্যামিটার মেথড, ওখানে ওই ভেতর দিয়ে ধরো হিউজ কারেন্ট পাস করে যাবে, অনেকটা তোমার পাওয়ার কনজাম্পশন হবে। এই মেথডটা যেহেতু ব্যালেন্স মেথড একটা, তুমি খুব লেস পাওয়ার ইউজ করে তুমি কিন্তু মেজারটা করতে হবে। তোমার কাছে নাল ডিটেক্ট করানো নিয়ে কথা, তুমি কি পরিমাণ ভোল্টেজ দিচ্ছে সেটা দেখার দরকার নেই, তুমি কি পরিমাণ নাল ডিটেক্ট করতে পারছো না সেটা দেখারই দরকার। তো নাল ডিটেক্ট করলে তোমার হয়ে যায়, যার জন্য তোমার লেস পাওয়ার কনজাম্পশন, এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ যদি বলো, একটা বড় বাজে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই ক্যাপাসিটারটাকে নিয়ে। অর্থাৎ এই যে ক্যাপাসিটারটা, সেই ক্যাপাসিটারটা ভ্যারিয়েবল ক্যাপাসিটার হতে হবে, কিন্তু বলছে যে ওয়াইড রেঞ্জের ভ্যারিয়েবল ক্যাপাসিটার পাওয়া যায় না, মানে নট অ্যাভেলেবেল অলওয়েজ। তো তাই না, এটা কস্টলি, পাওয়া গেলেও সেটা কস্টলি। তোমাকে দেখো একটু খেয়াল করে দেখো, তুমি যখন ব্যালেন্স করবে, ব্যালেন্স কিসের উপর করবে, আমি ছবিটা একটু আগে দেখছিলাম, দেখো টোটাল সার্কিটে একটাই মাত্র ভ্যারিয়েবল ভ্যারি করার জায়গা ছিল, সেটা হচ্ছে তোমার ওই ক্যাপাসিটার। এবার সেইখানে আমার একটা অ্যাডভান্টেজ চলে আসে, যে আমি যদি মনে করি যে সব রেজিস্ট্যান্স গুলোকে ফিক্স রাখবো, যে আমি শুধু ক্যাপাসিটিটা ভ্যারি করিয়ে নাল পয়েন্ট ডিরেক্ট করিয়ে তারপর ক্যালকুলেশন করবো, মুশকিলটা হচ্ছে যে ওই ভ্যারিয়েবল ক্যাপাসিটার অতটা হিউজ রেঞ্জে তুমি পাবে না বাজারে কিনতে। তার জন্য অন্য মেথডও আছে, কিছুই না, এল এর ভ্যালুটা কার কার উপর ডিপেন্ডেন্ট, আর টু আর থ্রি আর থ্রি, আর টু আর থ্রি সি তিনটার উপর ডিপেন্ডেন্ট। তুমি আর টু কেও ভ্যারিয়েবল করে দাও, তাহলে সি কে বেশি ভ্যারিয়েবল না করলেও হবে। অর্থাৎ যে ব্রিজটা তুমি এঁকেছিলে, সেই ব্রিজের এইখানে যে ক্যাপাসিটারটা করেছো, ক্যাপাসিটারটাকে তুমি ভ্যারিয়েবল করে দিয়েছো, ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে যে রেজিস্ট্যান্স আছে সেটাকে তুমি ভ্যারিয়েবল করে দাও, মানে আর টু। এটাকে তাহলে কি হবে, ও নাল ডিলিট করতে শুধুমাত্র এটার উপর ডিপেন্ডেন্ট নয়, এটাকেও একটু কম বেশি বাড়িয়ে 19-20 করে তুমি অ্যাডজাস্ট করতে পারো। সেটা একটা মেথড আছে। কিন্তু সেটা করা হয় না কেন? কারণ যত বেশি তুমি ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স লাগাবে না, তত বেশি এররের চান্স পাবে। ওই জন্য অ্যাকচুয়ালি এটা করা হয় না। যতটা পারা যায়, যদি একটু কস্টলিও হয়, কস্টলি একটাই ভ্যারিয়েবল করার চেষ্টা করা হয়, দুটোকে ভ্যারিয়েবল করার চেষ্টা করা হয় না। এবার শুধু আর তুমি যদি মনে করো হ্যাঁ এইটাকে ভ্যারিয়েবল করবো না, ফিক্স করে যে শুধু এটাকেই ভ্যারিয়েবল করবো, বা এইখানে আর থ্রি না আর টু আর আর থেকে ভ্যারি করবো, সি কে ফিক্স রাখবো, দিয়ে ব্যালেন্স করার চেষ্টা করবো, পেরে উঠবে না, ওই রেঞ্জের মধ্যে তুমি পেরে উঠবে না। মানে তোমাকে সি এর উপর এই ভ্যারিয়েবল ক্যাপাসিটার উপর তোমাকে একটু ডিপেন্ডেবল হতেই হবে। ঠিক আছে। এটাই একটা ডিসঅ্যাডভান্টেজ বেসিক্যালি। এবং এই ডিসঅ্যাডভান্টেজটার জন্যই যতটা পারা হয়, মানে যতটা পারা যায় যে ম্যাক্সওয়েল ব্রিজটাকে ফিক্স করা হয়,
যে এই ম্যাক্সওয়েল ব্রিজটা এত হেনরি থেকে এত হেনরি মেজার করবে, তো পরের যে এটা আছে ওটা এত হেনরি থেকে এত হেনরি মেজার করবে, ঠিক আছে, এরকম জিনিসগুলো থাকে। তো এই হচ্ছে ব্যাপার। আর একটা হচ্ছে তুমি কি রকম ওভেনটা ইউজ করছো। আহ, এক সেকেন্ড বলছি এটা বলছি। মোটামুটি হ্যাঁ, এই 1 থেকে 10 টাকা এটা কত বেরিয়েছে আমাদের, কোয়ালিটি ফ্যাক্টর বেরিয়েছে 8.3। বলছে যে যদি কোয়ালিটি ফ্যাক্টর আমার 1 থেকে 10-এর মধ্যে থাকে, তাহলে আমি আমার মানে গুড মেজারমেন্ট পাবো, নাহলে এরর আসবে। কোয়ালিটি ফ্যাক্টর বেসিক্যালি কি দেখো, রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট বাই অ্যাক্টিভ কম্পোনেন্ট, তাকে তো কোয়ালিটি ফ্যাক্টর বলি আমরা। এবার মনে করো তোমার রিঅ্যাক্টিভ কম্পোনেন্টটা প্রচুর বেড়ে গেল, অ্যাক্টিভ কম্পোনেন্টটা প্রচুর কমে গেল, সেক্ষেত্রে কিন্তু একটা মানে সেক্ষেত্রে এররের চান্সটা অনেক বেড়ে যায়। ওরা বলছে চেষ্টা করো যে এর মধ্যে কোয়ালিটি ফ্যাক্টর রাখতে। এবার যা হয়, সবসময় তুমি বাজারে সেরকম কোয়ালিটি ফ্যাক্টর পেতে নাও পারো। অর্থাৎ যেটা বললাম যে একটা তুমি যদি বীজ নাও তার কোয়ালিটি ফ্যাক্টর একরকম, অন্য রেঞ্জের বীজ নিলে তার কোয়ালিটি ফ্যাক্টর আবার অন্যরকম হবে। তো সেই কারণে এই কোয়ালিটি ফ্যাক্টরটাকে যদি 1 থেকে 10-এর মধ্যে রাখো তাহলে একটু গুড মেজারমেন্ট পাবে তুমি, আদারওয়াইজ একটু প্রবলেম হতে পারে, এটাই আর কিছু না। এবং সব থেকে বড় কথা, যে কোয়ালিটি ফ্যাক্টরকে রাখতে, এই কোয়ালিটি ফ্যাক্টরকে মেনটেন করতে মানে একটু হাই ফ্রিকোয়েন্সি লাগে। এই যে 1 কিলো হার্জ রেঞ্জে নিচ্ছি, আমাদের ঘরের সাপ্লাই কত 50 হার্জ, 50 হার্জে তুমি এটা চালাও কোয়ালিটি ফ্যাক্টর অনেক ডিগ্রেড করবে। তার কারণে আমরা চেষ্টা করছি একটু হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জে রাখতে। হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জে রাখলে আমার কোয়ালিটি ফ্যাক্টরটা এর থেকে এর মধ্যে থাকবে, রিডিং দেবো ঠিকঠাক পাবো, ব্যাস সেটাই হচ্ছে বলা যাচ্ছে। এইগুলো হচ্ছে তোমার ম্যাক্সওয়েলের ব্রিজ সম্পর্কে এই সমস্ত কথাবার্তা, এবং এই ধরনের অঙ্ক আছে, সোজা অঙ্ক কিছুই নেই, এটাই বলার ছিল। কারো কি জিজ্ঞাসা আছে? আমি আজকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিলাম, মানে বেরিয়ে যাবো আর কি একটু। কালকে হচ্ছে ওই ক্যাপাসিট্যান্স মেজারমেন্টের যে ব্রিজটা, ওইটা পড়ালে আমাদের এই মডিউলটা কমপ্লিট হয়ে যাবে, আর 2টা মডিউল করে ফেলবো, ঠিক আছে। কার কিছু বলার নেই, তাহলে আমি এন্ড করবো। আচ্ছা তোমাদেরকে বলে দিই, সঞ্জু বাউরি কোনো আসেনি, তোমাদের বলে দিলাম একটু ইমেল অ্যাড্রেসটা, তোমাদের যে তোমরা যে ইমেল অ্যাড্রেস থেকে গুগল মিটে সাইন ইন হয়ে ঢুকছো, ওই ইমেল অ্যাড্রেসটা একটু কাইন্ডলি গ্রুপে লিখে দাও, আমি গ্রুপে অ্যাড করে দেবো, ঠিক আছে। কাটলাম। রেকর্ডিংটা স্টপ করে